বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএমআই ইউনিভার্সের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আমরা অলরেডি 3.3 অথবা 3.3 শেষ করেছি। আজকে থেকে আমাদের 3.D এর লেকচার শুরু হবে। তো 3.Dটা হলো সঞ্চার পথ বলে এখানে বেশিরভাগ প্রশ্ন আছে যে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তো আমরা সর্বপ্রথম বুঝে নেব সঞ্চার পথ কি, এটা একটু দেখে নেব। আমরা এখানে লিখি চ্যাপ্টার 3.D, চ্যাপ্টার 3D। লোকাস বা সঞ্চার পথ। তো সঞ্চার পথ আসলে বিষয়টা কি সেটা আমরা প্রথমে আমাদের মতো বুঝে নেব, তারপরে একটু সংজ্ঞার দিকে যাব আর কিছু উদাহরণের দিকে গেলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সঞ্চার পথ মানে গতিপথ। সঞ্চার পথ মানে গতিপথ। যেমন সাধারণত যদি বলা যায় যে একটা বস্তু এ থেকে বি তে গেছে, আমরা ধরে নিলাম এই একটা বস্তু এ থেকে বি তে গেছে। হ্যাঁ, তো আমরা যদি বলি যে একটা বস্তু এ থেকে বি তে গেছে, সাধারণত মানুষ এইভাবে একটা স্ট্রেট লাইন করে দিবে, বাট আসলে বস্তুটা বিভিন্ন ভাবেই যেতে পারে। দেখা যাচ্ছে এইভাবে ঘুরে টুরে গেছে। ওকে, তাহলে এই বস্তুটা যে যে বিন্দু দিয়ে অতিক্রম করছে সেই সকল বিন্দু দ্বারা আমরা যে সরলরেখা বা বক্ররেখা, কখনো সরলরেখা পেতে পারি, কখনো বক্ররেখা পেতে পারি। তো আমরা যে সরলরেখা বা বক্ররেখা পাই, সেই বক্ররেখা বা সরলরেখাটাকে একবারে বলা হয় সঞ্চার পথ। তো এই সঞ্চার পথ অসংখ্য মানে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু, অসংখ্য বিন্দুর সমন্বয়ে সঞ্চার পথ কিন্তু তৈরি হয়। এই জন্য এই সঞ্চার পথ কথাটা উল্লেখ করার সময় অনেক সময় এমনও বলা হয় বিন্দু সমূহের সেট। বিন্দু সমূহের সেট কেন সঞ্চার পথ এর ক্ষেত্রে বিন্দু সমূহের সেট কথাটা ব্যবহার করা হয় এটা আমরা পরে বলবো। আগে আমরা সঞ্চার পথ সম্পর্কে একটু কনসেপ্ট নিব, এরপরে সঞ্চার পথের সংজ্ঞাটা দেখব, তারপরে কেন একে বিন্দু সমূহের সেট বলা হয় এর ব্যাখ্যাটা আমরা দেখে কিছু উদাহরণের মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার করে আমরা এই ক্লাসটা শেষ করব। তো প্রথমে আমি বললাম যে সঞ্চার পথের সংজ্ঞা। সঞ্চার পথের সংজ্ঞাটা এমন, যদি কোনো বিন্দু সমূহের সেট এক বা একাধিক শর্ত মেনে চলতে থাকে বা গতিশীল হয় তাহলে তাকে মানে সঞ্চার পথ বলে। যদি কোনো বিন্দু সমূহের সেট এক বা একাধিক শর্ত মেনে চলতে থাকে তাহলে সেই বিন্দু সমূহের সেটের গতিপথকে বা যে সেই বিন্দু সমূহের সেট যে পথটা তৈরি করবে সেটা সরল রেখা হতে পারে, বক্ররেখা হতে পারে, সেই বিন্দু সমূহের সেটের গতিপথকে সঞ্চার পথ বলে। তো এখন এই যে মনে করো যে এ বিন্দু থেকে বি বিন্দুতে একটা বস্তু গেছে, তো এখানে এ একটা বিন্দু, এরকম ভাবে আমরা একটু মুছে দিই, দিয়ে সরলরেখাও দেখাবো, পরে হচ্ছে একটা বক্ররেখাও দেখাবো। তো এই যে এরকম দেখতে পাচ্ছ নিশ্চয়, আমি একটু এবার দ্রুত দিয়ে দিলাম। এই হলো আমরা দেখতে পাচ্ছি যে একটা বস্তু গেছে, তো এর ভিতরে অসংখ্য বিন্দু আছে। আমি আসলে যতগুলো দিয়েছি এর চেয়ে অনেক বেশি বিন্দু আছে। হ্যাঁ, তো এই বিন্দু সমূহ দ্বারা যে সেট তৈরি হচ্ছে, অর্থাৎ মনে করো এই প্রথম বিন্দুটার স্থানাঙ্ক x1, y1, এখানে কিন্তু অসংখ্য বিন্দু আছে। তাহলে দ্বিতীয় বিন্দুটার স্থানাঙ্ক আমি মনে করে নিচ্ছি যে x2, y2, তৃতীয় বিন্দুটার স্থানাঙ্ক x3, y3, চতুর্থ বিন্দু, পঞ্চম বিন্দু, ষষ্ঠ বিন্দু, এইভাবে হচ্ছে n তম বিন্দু xn, yn। এই যে বিন্দু সমূহ আমরা পেলাম, এই সকল বিন্দুই কিন্তু এই সঞ্চার পথটার উপরে বা এই সরল রেখাটার উপরে আছে। তো এই সকল বিন্দুগুলোই এই পথটার জন্য বা ওই গতিরেখাটার জন্য প্রযোজ্য। তাই
এই সকল বিন্দু সমূহ যে সেটের মাধ্যমে প্রকাশ করা হবে সেটাকেই বলা হচ্ছে বিন্দু সমূহের সেট। মনে করো যে আমরা এই সকল বিন্দুর স্থানাঙ্কগুলোকে এস দিয়ে একটা সেটের মাধ্যমে প্রকাশ করলাম, তাহলে এই এস সেটটা হবে প্রথম বিন্দুটা, দ্বিতীয় বিন্দুটি, তৃতীয় বিন্দু, এভাবে হচ্ছে এনতম বিন্দু xn, yn। তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তো আমরা সেট প্রকাশ করি, এগুলো সব ক্রমজোড় আকারে আসছে, কারণ এটা স্থানাঙ্ক ব্যবস্থা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তাই ক্রমজোড় আকারে আসছে। যদি এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হতো তাহলে কি হতো, এগুলো মানে আরো জেড আর একটা ফাংশন থাকতো। তাহলে এই যে সকল বিন্দুগুলোকে আমরা যে সেটের ভিতরে আবদ্ধ করি সেটাকেই বলা হয় বিন্দু সমূহের সেট। এই বিন্দু সমূহের সেট কে যদি তুমি চিত্রায়িত করতে পারো তাহলে সেটা একটা সঞ্চারপথ হয়ে যাবে। বিন্দু সমূহের সেটকে যদি তুমি চিত্রে উপস্থাপন করতে পারো তাহলে সেখানে তুমি একটা কি সঞ্চারপথ দেখতে পাবে। তাহলে সঞ্চারপথের সংজ্ঞা আমি আগে বলেছিলাম যে যখন কোনো বিন্দু সমূহের সেট এক বা একাধিক শর্ত মেনে চলে তখন সেই বিন্দু সমূহের সেটকে বলা হয় সঞ্চারপথ। ওই বিন্দু সমূহের সেটের যে চিত্রায়িত রূপ, হ্যাঁ, বা লেখচিত্রে উপস্থাপিত যে রূপ সেটাই হচ্ছে সঞ্চারপথের দৃশ্যমান একটা জিনিস। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের সঞ্চারপথ ছিল। এখন আমরা কিছু উদাহরণের সাহায্যে বিষয়টা কনসেপ্ট ক্লিয়ার নেব। আচ্ছা, আমরা এই বিষয়টা একটু দেখে নেব। তোমাকে বলা হলো একটা সঞ্চারপথ বা কিছু বিন্দু সমূহের সেট এক্স অক্ষ থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রাখে। একটা বিন্দু সমূহের সেট এক্স অক্ষ থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রাখে, এখানে একটা শর্ত দেওয়া হলো। তাহলে মনে করো যে এটা যদি আমাদের হয় এক্স আর ওয়াই অক্ষ, এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম, তো একটা বিন্দু সমূহের সেট এক্স অক্ষ থেকে সর্বদা সমান দূরে থাকে, অর্থাৎ এর ভিতরে যে অনেক অসংখ্য বিন্দু আছে এই বিন্দুগুলোর দূরত্ব এক্স অক্ষ থেকে সবসময় সমান। তাহলে এইটা একটা শর্ত যে একটা বিন্দু সমূহের সেট এক্স অক্ষ থেকে সর্বদা সমান দূরে থাকে বা সমান দূরে অবস্থান করে। তাহলে সেই বিন্দু সমূহের সেট দ্বারা যে সঞ্চারপথ তৈরি হয় সেটা কিন্তু এক্স অক্ষের প্যারালাল স্ট্রেট লাইন, অবশ্যই তাই হওয়ার কথা, কারণ এক্স অক্ষ থেকে সর্বদা সমান দূরে থাকছে। আচ্ছা, এইটা এক্স অক্ষের নিচ দিয়েও হতে পারে, একইভাবে ওয়াই অক্ষের ক্ষেত্রেও হতে পারে যে একটা বিন্দু সমূহের সেট ওয়াই অক্ষ থেকে সর্বদা সমান দূরে থাকে, তাহলে ওয়াই অক্ষের প্যারালাল স্ট্রেট লাইন হবে। তাহলে এই যে এই সকল বিন্দু সমূহের সেটগুলো দ্বারা যে মানে এখানে সরলরেখা তৈরি হয়েছে, যে এবং এটার ক্ষেত্রে সরলরেখাই হওয়ার কথা, যে সরলরেখা তৈরি হয় সেটা একটা মানে যে সঞ্চারপথ তৈরি হয় সেটা একটা সরলরেখা এবং সেই সরলরেখাটা এক্স অক্ষের সমান্তরাল। আমরা আরেকটা জিনিস দেখে নেব, এক্স ও ওয়াই। তোমাকে এখানে বলে দিল একটা বিন্দু সমূহের সেট এক্স ও ওয়াই অক্ষ থেকে সর্বদা সমদূরবর্তী, অর্থাৎ তার দূরত্ব এক্স অক্ষ থেকেও যত ওয়াই অক্ষ থেকেও তত। তখন তুমি কি করবে, নিশ্চয়ই এরকম বিন্দুগুলো সিলেক্ট করবে। তো যাই হোক, চিত্রে আমরা বোঝাইলাম যে এই যে বিন্দুগুলো এক্স অক্ষ থেকেও যত দূরে, অর্থাৎ এই আমরা একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা এক্স অক্ষ থেকে যত দূরে ওয়াই অক্ষ থেকেও তত দূরে। আরেকটা বিন্দু মনে করো নিলাম এক্স অক্ষ থেকে যত দূরে ওয়াই অক্ষ থেকেও তত দূরে। আরেকটা বিন্দু নিলাম এক্স অক্ষ থেকে যত দূরে ওয়াই অক্ষ থেকেও তত দূরে। তো যদি আমরা চিত্রে একটু হাতে আঁকার কারণে ভিন্ন হতে পারে, বাট বিষয়টা ওরকম যে যদি তোমাকে বলে একটা বিন্দু সমূহের সেট এক্স ও ওয়াই অক্ষ থেকে সর্বদা সমদূরবর্তী, তাহলে তো তুমি একটা এই ধরনের এটাই পাবা। আবার তোমাকে বলে দিল যে একটা বিন্দু সমূহের সেট একটা নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমদূরবর্তী, তাহলে এই নির্দিষ্ট বিন্দু থেকে একটা বিন্দু সমূহের সেট যদি সর্বদা সমান দূরে থাকে, আচ্ছা যাই হোক,
একটা সার্কেল কোয়ালিটির হয়ে যাচ্ছে। ওকে, তাহলে কোনো বিন্দু সমূহের সেট যদি সর্বদা সমান দূরে থাকে সেখান থেকে কি হবে, আমাদের একটা বৃত্ত তৈরি হবে। এইভাবেও বলতে পারে যে একটা বিন্দু সমূহের সেট একটা নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমদূরবর্তী। এই যে এখানে একটা শর্ত মেনে চলছে, এই বিন্দু থেকে এই বিন্দু সমূহের সেট গুলো সবসময় সমান দূরে আছে। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে আমরা একটু বর্ণনা দিব, সেটা হচ্ছে কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা বিন্দু সমূহের সেটের দূরত্ব, বিষয়টা আগে বুঝে নিবে তারপর আমি চিত্র আঁকবো। একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোন সেটের বিন্দু সমূহের দূরত্ব ও ওই সেট থেকে একটা সরলরেখার দূরত্ব সর্বদা সমান। তো আমরা একটু দেখি, মনে করো এটা সেই নির্দিষ্ট বিন্দু আর এটা সেই নির্দিষ্ট সরলরেখা। তো তোমরা যারা পরাবৃত্ত করছো তারা হয়তো বিষয়টা বুঝে যাচ্ছ যে এই একটা বিষয় আমরা মোটামুটি একটা পরাবৃত্ত ধরে নিলাম। ওকে, তো পরাবৃত্তের সংজ্ঞার ভিতরে কিন্তু এটাই বলা আছে যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোনো বিন্দু সমূহের সেটের দূরত্ব ওই সেট থেকে একটা সরলরেখার উপর অঙ্কিত লম্ব দূরত্বের সমান। অর্থাৎ এইটা যদি সেই এস একটা বিন্দু হয় আর এইটা একটা দূরত্ব হয়, তাহলে এই পি, মনে করো এস পি এর দূরত্ব যা হবে, তুমি পি বিন্দু থেকে এই রেখাটার উপর লম্ব দূরত্ব তাই হবে। আচ্ছা, চিত্র আমাদের হোক বা না হোক, পরাবৃত্তের ক্ষেত্রে বিষয়টা এইভাবে বলা আছে যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোন সেটের বিন্দু সমূহের দূরত্ব ওই সেটের বিন্দু সমূহের দূরত্ব থেকে একটা নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব দূরত্বের সমান। যারা তোমরা সেকেন্ড পার্টের চ্যাপ্টার 6 কোনিক চ্যাপ্টারের মিনিমাম প্রথম চ্যাপ্টারে করছো, চ্যাপ্টার 6.a, তারা পরাবৃত্ত সম্পর্কে ধারণা রাখো, দেখবো পরাবৃত্তের সংজ্ঞার মধ্যে এরকম বলা আছে। আর উপবৃত্ত, অধিবৃত্ত, তাদেরও বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে। তো এই হচ্ছে মানে সঞ্চারপথ সম্পর্কিত আমাদের আইডিয়া। তো এই সঞ্চারপথ সম্পর্কে আমরা একটু আইডিয়া নিলাম। পরবর্তী ক্লাসগুলোতে ইনশাআল্লাহ আমরা সঞ্চারপথের সমীকরণ নির্ণয় বিষয়ে বিভিন্ন রকম অঙ্ক করব।